দুটি পাতা একটি কুড়ির জেলা পুণ্যভূমি সিলেট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম প্রেজেন্টস জনতার দরবার অনুষ্ঠানে। দর্শক, নির্বাচন মানে ভোটের উৎসব, জনরায়। যে জনরায়ে প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হয় এই জনতার দরবারে। দর্শক, সেই দরবার নিয়েই আজকে কিন্তু আমরা এসেছি আপনাদের মাঝে পুণ্যভূমি সিলেটে। দর্শক, সিলেটের লোকরা কিন্তু দরবার বলতে বুঝে থাকে সাধারণত কেউ কেউ, সবাই কিন্তু না, ঝগড়া। না, আমরা আজকে এখানে ঝগড়া করবো না, তবে হ্যাঁ, বাদানুবাদ থাকবে, প্রশ্নের পিঠে প্রশ্ন থাকবে, কথার পিঠে কথা থাকবে, যেখানে আপনাদের প্রশ্নের উত্তর দেবে আমাদের এখানে উপস্থিত যারা অতিথি আছেন প্রার্থীরা। দর্শক, আজকের এই আয়োজনে আমরা সাথে পেয়েছি সিএসআরএম প্রেজেন্টস জনতার দরবারে। আজকে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের সাথে ব্যারিস্টার শিশির মুনির আছেন, যিনি সিনিয়র আইনজীবী ও জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সুনামগঞ্জ 2, এবং সাথে আছেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সিলেট 1 ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। আমাদের সাথে আছেন সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, এবং একটু পরে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আরিফুল হক চৌধুরী, যিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং দল মনোনীত প্রার্থী সিলেট 4 এবং যিনি সিলেটের সাবেক সিটি কর্পোরেশনের মেয়র। দর্শক, আমরা চলে যাচ্ছি মূল আয়োজনে। আমরা মূল আয়োজনে যাব। শুরুতে আমরা শিশির মনির, আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই। যে কথা বলছিলাম যে জনতার দরবার, যে দরবারের মাধ্যমে আসলে ভাগ্য নির্ধারিত হয় প্রার্থীদের, সবকিছু মিলিয়ে যদি বলতে চাই, আসন্ন নির্বাচন কিন্তু নানা প্রেক্ষাপট বিবেচনায় অনেক গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পর আপনার দল আসলে নির্বাচনে এসেছে এবং আগে ছিলেন 4 দলীয় জোটে, এখন হচ্ছেন 10 দলীয় জোট, বলা যায় আরো শক্তিশালী হয়েছেন। কি মনে হয় নির্বাচনের মাঠে দীর্ঘদিনে যারা জোট সঙ্গী আছে তারা এখন আপনাদের নির্বাচনী মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী, কতটা চ্যালেঞ্জিং? ভালোই তো, দেখতেও ভালো, শুনতেও ভালো। প্রতিযোগিতা তো ইলেকশনে হবে, সবসময় তো স্ট্র্যাটেজি একরকম থাকবে না, চেঞ্জ হবে, ডায়নামিজম হবে, নতুন প্রেক্ষাপট হবে। সুতরাং আমার বিবেচনায় এইবার যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এটা বেশ টান টান উত্তেজনা হবে এবং হওয়াই উচিত। এবং আমি মনে করি এবারকার ইলেকশনে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হবে। এই ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনে ভোট রিগিং, কেন্দ্র দখল কিংবা ভোটারদেরকে বাধ্য করা আসতে বা যাইতে, এগুলো কেউ করতে পারবে বলে আমার কাছে মনে হয় না। আমি আমার আসনে যেটা দেখেছি, মিলিটারি প্রশাসন, সিভিল প্রশাসন ইজ ভেরি অ্যাক্টিভ। দে হ্যাভ আইডেন্টিফাইড পার্টিকুলার ভোটিং সেন্টার, যেখানে তারা আইডেন্টিফাই করেছে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ, আরেকটাকে আইডেন্টিফাই করেছে ঝুঁকিপূর্ণ, আরেকটাকে আইডেন্টিফাই করেছে নর্মাল সেন্টার। ফলে তাদের ইলেকশন প্রসেসের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনের হস্তক্ষেপ ছাড়া দীর্ঘদিন পরে এই যে একটা ইলেকশন প্রসেস অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি মনে করি দিস ইজ দি নেশন ইজ ফরচুনেট এনাফ। আর সেকেন্ড হলো, বিএনপির সঙ্গে জামাতের এইরকম উত্তেজনা আগে কখনো হয়নি। 4 দলীয় এবং দিনের প্রতি সেই উত্তেজনার পারদ কিন্তু উঠছে, নামছে না। কথার বাদানুবাদ যেটা বলছি, প্রশ্নের পেটে প্রশ্ন বলছি, পারস্পরিক যেটা সমালোচনা, সেটা এখন অবশ্য সৌন্দর্যের পর্যায়ে এখন আছে, জানি না ভবিষ্যতে কতটা কি হবে। আমরা নিশ্চয়ই সেই বিষয় নিয়ে আপনার কাছে ক্রেডিবল ইলেকশনের কথা বলেছেন, সেখানে নিশ্চয়ই আসলে লেভেল প্লেইং ফিল্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নটা নিয়েও কিন্তু আপনার কাছে আসবো। আমরা এখন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, যার কথা আপনাদেরকে আমরা তখন বলছিলাম, আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং দল মনোনীত প্রার্থী সিলেট 4 এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক। আপনাকে স্বাগত জনতা দরবার অনুষ্ঠানে। আমি আপনার মাধ্যমে শ্রোতাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা তখন ব্যারিস্টার শিশির মুনির কথা শুনছিলাম, এখন আমরা একটু আপনার কাছে আসতে চাই। যে বিষয়টি প্রথমে প্রশ্ন রাখতে চাই, আপনি যেখান থেকে নির্বাচন করছেন, যে বিছানাকান্দি, রাতারগুল, সোয়াম ফরেস্ট আছে, জাফলং, সারিখার, তালাখাল, হরিপুর, গ্যাস্ট ফিল্ড, সাদা পাথর এবং বলা যায় 7 সিস্টার্সের গেটওয়ে বলা হয় আপনার যে সংসদীয় আসন সেটিকে। অর্থাৎ আমরা যদি ভূ রাজনৈতিক বিবেচনায় বলি বা ভূ অর্থনীতির বিবেচনায় বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। সবকিছু বিবেচনা আসলে অতীতে কতটা উন্নয়ন হয়েছে, এখন কি অবস্থায় আছে, ভবিষ্যতে যদি জনপ্রতিনিধি নির্বাচিত হন আপনি কি করবেন? ধন্যবাদ। আপনি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চন রেজ করেছেন, যেটা আসলে আমি এখানে যাওয়ার আগে এতটুকু ভেবিনি। আমরা শুধুমাত্র কয়েকটি জায়গায় গিয়েছি, কিন্তু এখন বাস্তবতা নিরিখে আমি যখন এই এলাকা ঘুরে দেখলাম যে এটা আসলে একটা রিসোর্সফুল একটা এরিয়া থাকা সত্ত্বেও বাংলাদেশের, আমার মনে হয় কক্সবাজারের পরে যদি কোনো পর্যটনের জন্য যদি একটা জায়গা চুজ করা হয়, সেটা হচ্ছে এই সিলেট 4 আসন, যেটা জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ। আমার মনে হয় এটাকে যদি তার ন্যাচারাল, আল্লাহ তাআলা যে ন্যাচারাল বিউটি যেটা দিয়েছিলেন, সেটাকে যদি আমরা সংরক্ষণ করে একটা মানে মাস্টার প্ল্যান ওয়েতেই করতাম স্টেপ বাই স্টেপ, তাহলেও আমার মনে হয় পাতায়াতে লোক যেত না,
এই ইন্ডিয়াতে আপনার এই শিলংয়ে যাওয়ার চেয়ে মানুষ সেখানে এই মেঘালয়ের পাদদেশে এখানে মানুষ যেত। কিন্তু আমাদের এত অপরচুনিটি থাকা সত্ত্বেও আমার মনে হয় কোনো সরকারই এটাকে এইভাবে দেখেন নাই, যার ফলে হচ্ছে কি আমাদের প্রাকৃতিক সম্পদ যেটা আছে সেটাও এবং আমাদের এই পরিবেশ থেকে শুরু করে সব কিছু একটা এলোমেলো হয়ে যাচ্ছে। এটাকে যদি এখনও যথেষ্ট সুযোগ আছে, যদি সেটাকে সেইভাবে একটা মাস্টার প্ল্যান ওয়েতে ফিজিবিলিটি স্টাডি করে যে প্রপার ওয়েতে যদি আমরা করি, ওয়ান্ডারফুল একটা সিটি হবে। এটা আমার মনে হচ্ছে বাংলাদেশের লার্জেস্ট টুরিস্টের এবং ইকোনমিক জোন থেকে শুরু করে সব ক্ষেত্রে এটা এখানে একটা অপরচুনিটি আছে। এখন আমি ভবিষ্যতে যদি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করেন তাহলে তো প্রথমেই আমি মনে করি এটা একটা ভৌগোলিক এরিয়ার মধ্য দিয়ে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করে একটা মাস্টার প্ল্যান করে নেওয়া এবং স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স হওয়া। আর এটা তো খুব একটা বেশি কিছু লাগে না, যদি এখানে আল্লাহ তাআলাই তার নিজস্ব প্রাকৃতিকভাবে এটাকে সুন্দর, আমরা শুধু একটু গুছিয়ে কিছু কাজ করলেই হলো। ওনার সৃষ্টিটাকে যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে হয়তো সেটা পরিপূর্ণ পরিচর্যা করতে পারেন। আপনি যেটা বললেন যে পর্যটনের একটা অপার সম্ভাবনা, সেই সাথে আমাদের যেটা অর্থনৈতিক খাত এগিয়ে যাবে সেটাও নিশ্চয়ই আসলে অনেক সুযোগ আছে। সেই সুযোগে সদ্ব্যবহার নিশ্চয়ই জনপ্রতিনিধি যারা ভবিষ্যতে আসবেন তারা করবেন। এখানে জনতারা আছেন, তাদের সামনে হয়তো আপনাদের এই অঙ্গীকার হয়তো আজকে এখানে বলে যাচ্ছেন, সেটা হয়তো ভবিষ্যতে বাস্তবায়িত হবে। আমরা আমাদের আরেকজন অতিথি আছেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী, সিলেট 1 সদর আসন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে। জি, আপনার বিপরীতে কিন্তু এই আসনে আছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, সিলেটের জামায়াতের আমির, সিলেট 1 মহানগর আসনের যে 10 দল জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী যে মাওলানা হাবিবুর রহমান আছেন, এবং বিএনপি প্রার্থী আছেন খন্দকার আব্দুল মুক্তাদির। আসলে খুবই হেভিওয়েট যদি বলা যায়। আপনিও মাঠে আছেন, কি মনে হয় কতটা চ্যালেঞ্জিং হবে এই মাঠ আপনার জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ডিবিসিকে ধন্যবাদ, যারা শুনছেন সকলকে ধন্যবাদ। নির্বাচন প্রতিযোগিতার জায়গা, এখানে হেভিওয়েট বা যাই বলেন নির্বাচনের পরে ফলাফলের উপরেই নির্ভর করবে। আমরা আছি মাঠে, যার পাশে যাচ্ছি, জনগণ 12 তারিখ যাকে রায় দিবে সেই দায়িত্ব গ্রহণ করবেন, বাকি সবাই তাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। নিশ্চয়ই। এখানে আপনার সাথে আরেকটা প্রশ্ন আমরা যুক্ত করতে চাই, সেটি হচ্ছে আপনার আসনে প্রায় 6,74,171 জন ভোটার আছে। আসন না, পুরো জেলাতে আমি যদি ধরতে চাই, সেখানে কিন্তু পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটার আছে 3,24,639 জন। আপনারা যেহেতু একটা আদর্শ নিয়ে রাজনীতি করেন, ধর্মীয় আদর্শ নিয়ে রাজনীতি করেন, সেটা নিয়ে আসলে অনেকে অনেক রকম নারী অধিকারের বিষয়ে অনেক প্রশ্ন উঠে, তারপর সম অধিকারের বিষয়ে অনেক প্রশ্ন উঠে। সেই জায়গায় কতটা নারী ভোটার আপনারা প্রত্যাশা করেন? আপনার অবস্থান আপনি কিভাবে সেটি পরিষ্কার করবেন, আপনাদের দলীয় অবস্থান? নির্বাচনের ময়দানে যখন আমরা নামি তখন ভোটার আর প্রার্থীর সম্পর্ক থাকে, সেখানে পুরুষ মহিলা বা নারী আলাদা কোনো হিসাব থাকে না। সবাই ভোটার যারা আছেন, জনতা যারা আছেন, তাদের অধিকার নিয়ে সবার অধিকার নিশ্চিত হবে। সেটা যেই প্রার্থীর দ্বারা সম্ভব, যেই আদর্শের দ্বারা সম্ভব, জনগণ তাকেই ভোট দেবে। এবং আমরা যেই আদর্শটাকে সামনে নিয়ে আসছি, যেই আদর্শকে বহন করে লালন করে চলি, সেই ইসলাম সবসময় নারীদের বিষয়ে অগ্রাধিকার দেয় এবং এটা বারবার জাতীয় পর্যায়ে, স্থানীয় পর্যায়ে আলোচনা হয়ে আসছে এবং এই বিতর্কের সমাধান অনেক আগেই হয়েছে, আমি মনে করি এটা। নিশ্চয়ই অত্যন্ত দারুণভাবে আপনার পর্যবেক্ষণটা তুলে ধরেছেন। আমরাও চাই যে আসলে আপনারা যে কথাটা বলেন সেটা যেন কাজে পরিণত হয়। আসলে যে আদর্শটাকে নিয়ে আপনারা সামনে আগাচ্ছেন, সে আদর্শের পরিবর্তন বাস্তবায়ন যেন সেটা জনতার রায়ের মাধ্যমে আসলে প্রতিফলিত হয়। আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আছেন সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, আপনাকে স্বাগত। আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, আসলে আমরা অতীতে প্রত্যেকটা নির্বাচনে দেখে এসেছি একটা কথা খুবই প্রচলিত, আসলে কথার সাথে কাজের মিল বা এই জায়গায় একটা বিস্তর ফারাক আমরা আসলে পরিলক্ষিত করেছি। আমি জানি না আমার এখানে যারা উপস্থিত আছেন তারা কিন্তু একমত হতেও মানে হয়তো হতে হবে সেই জায়গায়। আপনার কাছে কি মনে হয় আসলে কেন এই জায়গাটা হয়? সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, শারীরিক কারণে আমার গলাটা একটু বসে গিয়েছে। তো আমাকে আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা সাধারণ মানুষেরই প্রশ্ন, কারণ একটু আগে আপনি শুনেছেন যে এখন সম্ভাব্য যে যারা এখানে এমপি ইলেকশন করছেন তারা নিজেরাই বলেছেন যে কোনো সরকারই ইতিপূর্বে যে এই ব্যাপক উন্নয়নের ব্যাপারে বা সম্ভাবনাগুলোকে কাজে লাগায়নি, এবং এর মধ্যে এই প্রশ্নের উত্তরটা নিহিত। নির্বাচনের আগে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ম্যানিফেস্টো থাকে, বিশেষ করে এবার যে বর্তমান অন্তর্বর্তী সরকার তারা 12টা কমিশন গঠন করেছিল রাষ্ট্র সংস্কারের জন্য, এবং এর উপর একটা ঐকমত্য কমিশনও হয়েছে, তাদেরও পৃথক পৃথক 12টা রিপোর্ট আছে।
এই রিপোর্টগুলো যদি আমরা সামনে নিয়ে আসি, এই রিপোর্টের ভিত্তিতেই গত 1 বছর যাবৎ আমাদের এখানে রাজনীতি হচ্ছে। কিন্তু নির্বাচনের পরে এটা কতটুকু বাস্তবায়ন হবে সেই প্রশ্নটা আজকে জনগণের কাছে প্রধান প্রশ্ন। সুতরাং এই প্রশ্নটাকে আমিও মনে করি এর সুরাহাটা কিছুটা আগেই হওয়া উচিত, এবং জনগণের সামনে যারা ক্যান্ডিডেট যারা আছেন তাদের প্রত্যেকেরই উচিত যে এই ব্যাপারে একটা স্পষ্ট একটা প্রতিশ্রুতি দেওয়া, এই ব্যাপারে একটা তাদের পরিকল্পনা প্রকাশ করা যে তারা এই কমিশনের রিপোর্টগুলোকে কিভাবে করবেন। নিজস্ব যে ম্যানিফেস্টোগুলো প্রতিটি দলের, এই যে জাতীয়তাবাদী দল বা এখানে জামাতে ইসলামী বা ইসলামী আন্দোলন আছেন, ওনাদের নিজস্ব ম্যানিফেস্টো কতটুকু বাস্তবায়ন করবেন সেটার উপরও আমরা আস্থা রাখতে চাই। নিশ্চয়ই সে আস্থা আসলে আমরাও রাখতে চাই, কারণ অতীত অনেক কথাই হয়েছে, কিন্তু এবার ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন হয়েছে। রাজনৈতিক দল মাঠে, যারা মাঠে আছে তারাও বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। দিন শেষে আসলে কথার সাথে যদি কাজের মিলটা থাকে, জনগণের উন্নয়ন হয়, দেশের উন্নয়ন হয়, দেশ এগিয়ে যায়। আসলে সেই জায়গায় বিস্তর ফারাক থাকে বলে হয়তো তৃতীয় পক্ষ সুযোগ নেই আমাদেরকে দুর্বল করার জন্য। সেই সুযোগটা নিশ্চয়ই আমাদের এখানে জনপ্রতিনিধি যারা ভবিষ্যতে হবেন সেই সুযোগ দেবে না। ব্যারিস্টার শিশুমণি, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে আপনারা আসলে বিএনপি মনোনীত প্রবীণ একজন রাজনীতিবিদ আছেন যিনি নাসিরউদ্দিন চৌধুরী। আপনি একজন তরুণ হিসেবে যথেষ্ট আপনার এলাকায় জনপ্রিয় তা ইতিমধ্যে অর্জন করেছেন। কি মনে হচ্ছে নবীন প্রবীণের যুদ্ধে শেষ পর্যন্ত জনরাই কোন দিকে যাবে? আমি যদি একটু প্রত্যাশার কথা জানতে চাই। সেই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে 12 তারিখ পর্যন্ত। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে ডায়নামিজম ইজ ভেরি রিকোয়ার্ড। একটা লিডারশিপের মধ্যে যদি ডায়নামিজম না থাকে, সামর্থ্য না থাকে তো ডেলিভার, এটাকে আধুনিক জমানায় লিডারশিপ বলে না। কার বয়স কত, কার বয়স কম, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো ওয়েদার ইউ ক্যান ডেলিভার অর নট, আপনি ওয়ার্ক করতে পারেন কি পারেন না, দিস ইজ ইম্পর্টেন্ট। তো আমি এক্সপেক্ট করব যে যিনি কাউন্টার পার্ট আছেন তিনি কি ডেলিভারি দিবেন এটা পাবলিকের সামনে বলবেন। আমরা একটা ম্যানিফেস্টো দিয়েছি, লোকাল ম্যানিফেস্টো, ইনকর্পোরেটিং 20 পয়েন্টস, যে আসলে আমরা ইলেক্টেড হলে করবোটা কি। আমি এক্সপেক্ট করব যে একটা ক্রিয়েটিভ পলিটিক্স বিল্ড আপ করার ক্ষেত্রে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ ডেভেলপ করা দরকার ছিল 5ই আগস্টের পরে। এটার ঘাটতি আমি পুরা সিলেট বিভাগেই দেখতে পাই। প্রার্থীদেরকে এরকম দেখা যাচ্ছে না যে তারা সুনির্দিষ্ট প্রবলেম আইডেন্টিফাই করে হাউ টু সলভ ইট, এইটার কোনো রিটেন ফরম্যাট দাঁড় করাচ্ছেন না। শুধু মুখেই বলছেন, বক্তৃতা দিচ্ছেন, কোথাও কোথাও দেখছি গালিগালাজেরও একেবারে নিম্ন পর্যায়ে চলে গেছেন। দিস আর নট অ্যাকসেপ্টেবল, স্পেসিফিক্যালি আফটার 5th অগস্ট। তাহলে তো রাজনীতিতে কোনো পরিবর্তন আসলো না, পরিবর্তনের জায়গাটা কেমন জানি। ফলে আমি মনে করি এখানে দুটো বড় ধরনের মিস্টেক হচ্ছে। আমরা তো বানাবো আসলে পার্লামেন্ট মেম্বার, এটা তো লোকাল পরিষদের কোনো ইলেকশন না, এটা কোনো সিটি কর্পোরেশন ইলেকশন না, যে এটা কোনো উপজেলা পরিষদের ইলেকশন না যে ওই লোকালি তিনি শুধু কাজ করবেন, কালভার্ট ঠিক করবেন, রাস্তা ঠিক করবেন, ঘাট ঠিক করবেন। এটা তো পার্লামেন্টের মেম্বার, আইন প্রণেতা। তো আইন জানতে হবে, তো আর্গুমেন্ট করতে হবে, তো কোর্টে যাওয়ার আগে, পার্লামেন্টে যাওয়ার আগে প্রিপারেশন নিতে হবে, তো পক্ষে বিপক্ষে বলার ক্যাপাসিটি থাকতে হবে। তো একজন প্রাইম মিনিস্টার কি বলছেন তার কাউন্টার দেওয়ার মতো ক্যাপাসিটি না থাকলে আমরা যে দলেরই হই না কেন পার্লামেন্টে গিয়ে করবো কি? হোয়াট উড বি আওয়ার ফাংশন দেন? এই জন্য আমি মনে করি ক্যাপেবল, physically, mentally and intellectually capable look should go to the parliament to see the parliament, how the parliament is working there. যদি পার্লামেন্টের মেম্বার পার্লামেন্টের ওয়ার্ক করতে না পারেন তাহলে তো সেবা তাদের পক্ষে ওই কালভার্টার ব্রিজ ঠিক করা ছাড়া আর কোনো পরিকল্পনা করার তো স্কোপ থাকবে না। এবারকার পার্লামেন্টের কিন্তু দুইটা ক্যাপাসিটি, একটা ক্যাপাসিটি হচ্ছে গণপরিষদ, এর মানে সংবিধান সংশোধন হতে যাচ্ছে। তো সংবিধান সংশোধন হওয়ার ক্যাপাসিটি থাকতে হবে না? সামবডি হ্যাজ টু আর্গিউ যে সংবিধানে কি থাকা উচিত, কি থাকা উচিত না। ঐকমত্য কমিশনের সাবজেক্ট ম্যাটারগুলো অ্যাপ্রুভাল হবে এই পার্লামেন্টে। তো ওখানে গিয়ে তো পক্ষে বিপক্ষে আর্গুমেন্ট হবে, হট আলোচনা হবে, সিরিয়াস হট আলোচনা হবে। এই জন্য আমি বলি আমার আসনে যিনি আছেন হি ইজ ভেরি রেসপেক্টেবল পারসন, আই রেসপেক্ট হিম ফ্রম দ্য ডিপেস্ট কোর অফ মাই হার্ট, বাট এট দ্য সেম টাইম আমি মনে করি তার ফিজিক্যাল এবং মেন্টাল ক্যাপাসিটি আপাতত নাই টু লিড দ্য নেশন অর টু রিপ্রেজেন্ট দ্য পার্টি ইন দ্য পার্লামেন্ট। দ্যাট ইজ হোয়াট ইজ মাই কমেন্ট। আপনার পর্যবেক্ষণটা আমরা নিলাম। আরিফুল হক চৌধুরী, উনি যে কথাটি বললো আসলে সবাইকে ডায়নামিক হতে হবে এবং আইন বিষয়ে জানতে হবে, আপনার কি মনে হয় এই কথা পর্যবেক্ষণে যদি আমি আপনার প্রত্যুত্তরটা নিতে চাই কি হতে পারে সেক্ষেত্রে? না, পার্লামেন্ট রিয়েলি এখানে তো ডিসকাশন হবে ম্যাটার অফ ল। তো এখানে এই চর্চাটা তো হঠাৎ করে হয় না, বা বিগত বাংলাদেশের স্বাধীনতার পর আমরা যে কটা পার্লামেন্ট দেখেছি, এটা শিশির ভাই উনিও দেখেছেন, আপনারাও দেখেছেন, দর্শকরা দেখেছেন আমাদের পার্লামেন্টে কি হয়। আর আমাদের পার্লামেন্টের আইন সংশোধনী মেম্বার অফ পার্লামেন্টের
যে কতগুলো অনুচ্ছেদ আছে যেটাতে ফ্লোর ক্রস করারও একটা বিষয় থাকে। তো এই সব মিলিয়ে আমাদের এই এবার দেখা যাক পাস হয়েছে যেটা মানে আমাদের স্বাক্ষরিত হয়েছে যৌথভাবে, সেটা যে বিভিন্ন সংস্কারের কথা বলে, সেটা যদি ইমপ্লিমেন্টেশন হয় হয়তো ভবিষ্যতে আমরা নিউ জেনারেশনদের কাছ থেকে আমরা যারা পার্লামেন্টে যাওয়ার ইচ্ছা করছি আশা করতেছি একটু পরিবর্তন তো হবেই। একসঙ্গে না হলেও স্টেপ বাই স্টেপ হলেও তবুও জাতি অনেক কিছু আশা করে এই পার্লামেন্টের উপর। নিশ্চয়ই আমরা হচ্ছে আসলে পরিবর্তনের যে স্রোত আসলে বইছে, সেই পরিবর্তনের স্রোতে নিশ্চয়ই ভালো কিছু হোক, মানুষের জন্য কিছু হোক, সেই কথা যেন মানে কাগজে হিসেবে না থাকে, সেটা যেন রাস্তায় বা মাঠে ঘাটে তৃণমূল পর্যায়ে গিয়ে সেটা বাস্তবায়িত হয়, জনতার জন্য বাস্তবায়িত হয়। আমরা জনতার কাছে ফিরতে চাই, যেহেতু জনতার দরবার আজকের অনুষ্ঠান, আমরা প্রশ্নোত্তর পর্ব নিব। একজন হাত তুলেছেন, আমরা তার পরিচয় জেনে আপনি প্রশ্ন করুন, কার কাছে প্রশ্ন করবেন সেটিও আপনারা মেনশন করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম ইয়াজুর হোসেন খান। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে তিনজন ক্যান্ডিডেটের কাছে তিনটি প্রশ্ন, একটু কাইন্ডলি আমাকে সময় দিবেন। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির ভাইয়ের কাছে। আমরা দেখতে পাচ্ছি যে অতীতে যে ইতিহাসগুলো ছিল, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যেসব এমপি সাহেবরা নির্বাচিত হওয়ার পর ওনারা ওয়ান কাইন্ড অফ ওনাদের এলাকার জন্য আমাবস্যার চাঁদ হয়ে যান, খুব কালেবদ্রে ওনাদের দেখা মেলে, কিন্তু এলাকাবাসী ওনাদের যে প্রয়োজনে বা বিপদ আপদে ওনাদেরকে পাশে পায় না। তো আমি ওনার কাছে প্রশ্ন রাখবো, উনিও কি এমপি নির্বাচিত হলে এলাকার এমপি নির্বাচিত হবেন নাকি ঢাকার এমপি নির্বাচিত হবেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মেয়র আরিফুল হক সাহেবের কাছে। আমরা জানি উনি যে আসন নির্বাচন করবেন সেটি হচ্ছে সীমান্তবর্তী আসন। কিছুদিন আগে আমরা দেখেছি যে সাদা পাথর কাণ্ডে ওনাদের দলের বেশ কিছু ব্যক্তি জড়িত ছিল, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, আবার 1 জানুয়ারি তাদেরকে দলে আবার পূর্ণপদে বহাল রাখা হয়েছে। তো আমরা ওনার কাছে প্রশ্ন, যদি উনি ওই এলাকায় নির্বাচিত হওয়ার আগেই ওনাদের দলের লোকেরা এইসব কাণ্ডে জড়িয়ে যাচ্ছে, নির্বাচিত হওয়ার পর কি এই কাণ্ডগুলো আঙুল ফুলে কলা গাছের মতো হবে নাকি ওনারা লাগাম টেনে ধরতে পারবেন? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে আমাদের ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থীর কাছে। ওনারা যখন শুরুতে দেখেছি আমরা 10 দলীয় জোটের সাথে ছিলেন 11 দলীয় জোট হিসেবে, তো ওনারা যখন জোট থেকে সরে গেলেন, ওনারা যেই মূল ফোকাসটা করেছেন যে জামাত বলেছে ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, তাই ওনারা সরে গেছেন। তো আমার প্রশ্ন ওনার কাছে, ওনারা কি ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন? আর শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য যে রিসোর্সগুলো প্রয়োজন, উনি কি মনে করেন যে ওনাদের কাছে সেই রিসোর্স আছে? আর যদি শরিয়া আইন ওনারা বাস্তবায়ন নাই করবেন তাহলে জোট থেকে সরে যাওয়া। আমি বুঝতে পেরেছি, আপনার উত্তর তিনটা বুঝতে পেরেছি। অত্যন্ত মৌলিক প্রশ্ন আপনি করেছেন। ব্যারিস্টার শিশির মনি, আপনাকে আমরা শুরু করতে চাই উত্তরটা দিয়ে। আমরা নির্বাচিত হলে তো পার্লামেন্টের মেম্বার হব, দিরাই কি করব, সাল্লায় কি করব? আই উইল বি ইলেক্টেড এজ এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট, দেন মাই টাস্ক ইজ টু গো টু দ্য পার্লামেন্ট টু ডিবেট অ্যান্ড টু ফাংশন হাউ দ্য নিউ ল উইল বি ফর্মুলেটেড। আইন কি হবে দেশের, ভবিষ্যৎ প্ল্যান কি হবে দেশের, পলিসি কি হবে দেশের, দ্যাট ইজ দি প্রাইমারি পারপাস অফ ইলেক্টিং এজ এ পার্লামেন্ট মেম্বার। তো আমার কাজ তো সেটাই। কিন্তু আমাদের দেশে, আমি আগেই বলেছি, আমাদের দেশে পার্লামেন্ট মেম্বারের কাছেও লোকেরা বিবি তালাকের ফতোয়া খোঁজে। আমাদের দেশের পার্লামেন্ট মেম্বারের কাছেও লোকেরা জমি জমা নিয়ে আর কে কার জমি দখল করে গেছে তার বিচার করতে নিয়ে আসে। এটা ট্র্যাডিশনালি বিল্ড আপ হয়েছে। এগুলো কাজ ছিল লোকাল গভর্নমেন্টের, ইউনিয়ন পরিষদের, উপজেলা পরিষদের, কিন্তু আনফর্চুনেটলি এটা হয়েছে। তাহলে প্রশ্ন করতে পারেন আমি কি করব? আমি 2 কাজ করব। এক কাজ হবে আমার প্রাইমারি ডিউটি, যেটা টু ফর্মুলেট ল। ওখানে যে কয়দিন সংসদ চলবে আই উইল বি দ্য অ্যাক্টিভ মেম্বার অফ দি পার্লামেন্ট। সেকেন্ড, তাহলে লোকালি কি হবে? আমি 2টা উপ অফিস ঠিক করব, একটা দিরায়ে থাকবে, একটা সাল্লায় থাকবে, আর সাব অফিস হবে 13টা ইউনিয়নে। ওগুলোতে আমি শিডিউল আকারে ডিক্লেয়ার করে দিব, জনতার পার্লামেন্ট বসাবো মান্থলি ঘুরে ঘুরে, যেন এই সমস্ত জায়গায় ওই পার্লামেন্টে সংসদ সদস্য থাকবেন, প্রশাসনের লোকেরা থাকবেন, ইউনিয়ন পরিষদের মেম্বার থাকবেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকবেন, ভাইস চেয়ারম্যান থাকবেন, এবং সেখানে একই সাথে পুলিশ সদস্য যারা আছেন তারাও থাকবেন। ওই পার্লামেন্টেই আমি চাইব লোকালি মানুষের যে সমস্ত ডিমান্ড আছে এগুলো ফুলফিল করতে। আর ন্যাশনাল পার্লামেন্টে এটা আমার ফাংশন। আই উইল গো দেয়ার, আই উইল আর্গিউ দ্য কেস, ডেলিভার দ্য কেস অ্যান্ড আর্গিউ ভিমেন্টলি উইথ দি ডেভেলপমেন্ট অফ দ্য লস অ্যান্ড প্রিন্সিপালস। ওইটা হবে আমার ন্যাশনাল কন্ট্রিবিউশন, আর এটা হবে আমার লোকাল কন্ট্রিবিউশন। ধন্যবাদ। আপনার উত্তর নিশ্চয়ই যিনি প্রশ্নকারী তিনি পেয়েছেন। আরিফুল হক চৌধুরী, আপনার উত্তরটা আমরা চাই। না, ঠিকই আছে। যে প্রশ্ন করেছে শুধু আমার দল না, এখানে ওই সময়ে দেখা গেছে যে কয়েকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দর উপর ঢালাওভাবে বলা হয়েছে, কিন্তু স্পেসিফিক করে এখন পর্যন্ত
কারো বিরুদ্ধে কোনো অভিযোগ মানে যারা অভিযুক্ত তারা অভিযোগ দাখিল করেন নাই, এবং কি আদালতের মাধ্যমে তারা বেরিয়ে আসছে। কারোর বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত একজন রাজনৈতিক নেতৃবৃন্দকে এইভাবে চরিত্রহরণ করা ঠিক হবে না। তবে আমি এটুকু বলতে পারি, এটা যে হয় নাই এবং মানে এই অবস্থা আমি নির্বাচিত হলে অন্ততপক্ষে এই সকল কোনো কাউকেই এ ধরনের প্রশ্রয় দেওয়া হবে না, এবং আমি চেষ্টা করব যাতে আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হয়। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের সেই উত্তরটি। ধন্যবাদ প্রশ্নকারী ভাইকে। আমি প্রথমেই এই বিষয়টা বলতে চাচ্ছি এইভাবে যে এই যে ঝোট ছিল বা আমাদের সমঝোতা ছিল 5ই আগস্টের পরে, বিশেষ করে এখানে প্রশ্ন এসেছিল এইভাবে যে বিগত দিনগুলোর দেশের চলাচল নীতি এবং দেশ পরিচালনার যে নীতি আদর্শ ছিল সেখানে আমাদের কি অবদান ছিল, কিভাবে দেশ পরিচালনা হয়ে আসছে এবং সামনে এর পরিবর্তন দরকার কিনা। তখন আমরা এটাকে সামনে নিয়ে এসেছিলাম যে এখানে একটি সুমহান ইসলামের যে আদর্শ আছে সেই আদর্শকে সামনে নিয়ে যদি ভবিষ্যতে দেশ পরিচালনা করা যায় তাহলে এই দেশের অতীত এবং ভবিষ্যতের যেই মুক্তির আশা আমরা করছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেই স্বপ্ন দেখছে এই নতুন বাংলাদেশকে নিয়ে, সেটা সম্ভব হবে। সেটা নিয়ে পীর সাহেব চরমোনাই আমার নেতা বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর একটা সমঝোতা করেছিলেন ওয়ান বক্স পলিসি নিয়ে। সেখানে পরবর্তী সময়ে এসে জামায়াতের পক্ষ থেকে ইনভলভমেন্ট এবং পরবর্তী ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে একটা পর্যায়ে এসে এখানে দেখা গেছে যে আসলে ইসলামের যেই আদর্শ বা ইসলামের যেই কথাটাকে সেখান থেকে একটু সরানোর চেষ্টা করা হচ্ছে বা সরানো হচ্ছে, এবং এই ধরনের একটা স্টেটমেন্ট এসেছে। তার জন্যই আমাদের এখান থেকে সরে আসা। আমরা যদি সরকার পরিচালনার বা দেশ পরিচালনার দায়িত্ব পাই, আমরা চাইব যে দেশ পরিচালনার ক্ষেত্রে সবচাইতে সুন্দর এবং সবচাইতে প্রয়োজনীয় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেই আদর্শ আছে, যেই নীতি আছে, সেটাকেই সামনে নিয়ে আসব এবং সেটা হবে ইসলাম। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের কমিটমেন্ট, এবং ইনশাআল্লাহ আমাদের যে কমিটমেন্ট আছে সেটার আলোকে আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের কার্যক্রম পরিচালনা করার মতো দক্ষতা যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আমরা আছি আরো থাকবো। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সিএসআরএম প্রেজেন্স জনতার দরবারে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে এসে আপনাদের আরো প্রশ্নের উত্তর আমরা নেব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম প্রেজেন্স জনতার দরবার অনুষ্ঠানে। আমাদের সামনে আছেন জনতা, এখানে আছেন প্রার্থীরা, তাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন আমাদের প্রার্থীরা। আপনারা কিলাস হইন, আপনারা কিলাস হইন। আমরা জানি আপনারা ভালো থাকবেন, প্রার্থীরা একটা ভালো ভালো প্রতিশ্রুতি দিচ্ছে, সেগুলো যদি বাস্তবায়ন করে আমরা নিশ্চয়ই আরো সবাই ভালো থাকবো। আমরা আপনাদের প্রশ্ন উত্তরে যাবো, কিন্তু তার আগে আমাদের অতিথি যারা আছে তাদের কাছে আমরা আরেকবার তাদের প্রত্যাশার কথাগুলো একটু জেনে নিতে চাই। আমরা আবারও যেতে চাই আরিফুল হক চৌধুরী, আপনার কাছে আরেকটি প্রশ্ন এবার রাখতে চাই বিরতির পর। সেটি হচ্ছে যে কথা আমরা বলছিলাম যে আপনি যে জায়গা থেকে নির্বাচনটি করছেন, এছাড়াও সিলেটের নানা মেগা প্রকল্প আছে, যেটা 6 লেনের প্রশস্তকরণ সড়ক আছে, এয়ারপোর্ট প্রশস্তকরণের কথা বলা হচ্ছে, যেটা পরিপূর্ণ আন্তর্জাতিককরণের কথা বলা হচ্ছে, সুরমা ড্রেজিং প্রকল্প আছে। বলা যায় আসলে 5 বছরে 6 লেনের কাজ মাত্র 30% হয়েছে। মেগা প্রজেক্টের কথা বলা হচ্ছে, আসলে আশ্বাসের নামে যদি বলি বিশ্বাসকে লুট করা হয়েছে। আমরা এই লুটের সংস্কৃতি থেকে বের হতে পারবো কি মনে হয়? এটা আপনার সিলেটবাসীর হৃদয়ের কথা বলছেন। বিগত 17 বছরে আমরা অনেকগুলো মানে মেগা প্রজেক্টের নাম শুনেছেন, মিডিয়ার মাধ্যমে ফুলঝুরি হয়েছে। উন্নয়নের মহাসড়ক আমরা এখানে বিভিন্ন সময় বিভিন্ন ঘোষণার মাধ্যমে শুনেছি, কিন্তু সড়কেরও তো আসলে বেহাল অবস্থা। কিন্তু দৃশ্যমান কোনো উন্নয়ন এই বিভাগে দেখাতে পারবেন না। ঢাকা সিলেট সড়ক যেটা, এটা ওই সাইফুর রহমান সাহেব থাকতে যে 2 লেনের করা হয়েছিল সেটা এখনও আছে, বাট ওইটাকেও মেনটেনেন্স করে যদি রাখা হতো তবুও আমরা 4-5 ঘন্টায় সিলেট ঢাকা আসতে যেতে পারতাম। কিন্তু গত 17 বছরে এটা 4 লাইন হয়, কখনো 6, কখনো আবার 2, এইভাবে করতে হলে জমি অধিগ্রহণ নানাবিধ সমস্যার কথা বলা হয়। একই দেশে অন্যান্য বিভাগে জমি অধিগ্রহণ থেকে শুরু করে একই প্রসেসেই বাংলাদেশের অন্যান্য অঞ্চলে দ্রুত গতিতে শেষ হলেও সিলেট মানে ব্রাহ্মণবাড়িয়া ক্রস করলে সিলেট থেকে সিলেট পর্যন্ত আসা আমাদের বাইকে জানি না, এখন 17 বছর 20 বছরে হয় নাই, ভবিষ্যতে আশা করি যারা এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যারা
জনগণের পালস বুঝছেন, নিশ্চয়ই সেটা যদি আমরা যেতে পারি তাহলে কতটুকু বোঝাতে পারবো, কারণ বিশাল গ্যাপ হয়ে গেছে। আপনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথা আমরা শুনি, আপনি দেখেন না ম্যানচেস্টার বিমান বছরে সেই ফ্লাইটটা বন্ধ হয়ে গেল, জনপ্রিয় রুট ছিল, বন্ধ করায়। তো যেখানে আমরা সড়কের কারণে কিন্তু মানে ডোমেস্টিক ফ্লাইটগুলোতে কিন্তু এয়ারফেয়ার অনেক বেড়ে গেছে, যেটা সাধারণের বাইরে চলে গেছে। এটা নিয়ে আপনারা দেখছেন, আমরা পর্যটনের ক্ষতি হচ্ছে, আমরা আন্দোলন ওইগুলা তো চিন্তার কারণে। আপনি দেখেন না একই সময়ে কক্সবাজারের বিমানবন্দর বাদ দেন ওই ফ্যাসিজমের কথা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় কক্সবাজারে দেখেন, চিটাগাঙ্গে দেখেন, হয় নাই, হয়েছে, কিন্তু সিলেটের প্রজেক্টগুলো কোথায়? 5টা বিভাগে আপনার বন্যা হলো সিলেটে, উন্নয়ন হয় রাজশাহীতে একদম। যেমন 2000 সালে 2022-এ যে বন্যা হলো, সেই বন্যায় সুনামগঞ্জ সিলেটের অবস্থা সারা দেশবাসী বিদেশে জানল। এই প্রজেক্ট এই মানে একই সঙ্গে বাংলাদেশের 5টা ডিভিশনের কাজ বন্যার কথা বলে ক্ষতিগ্রস্ত রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে নতুন প্রজেক্ট তারা দাখিল করেছে। হয়ার সিলেটের প্রজেক্ট এই গত 1.5 মাস আগে আমরা চিঠি একটা পেয়ে ওইটা নিয়ে নড়বা করতে করতে এইটা এই গত 2-3 সপ্তাহ আগে এটা, বাট এখনও ওইটা রিজলিউশনেও সই হয় নাই। এই হলো তো, এই যে শুধু আপনি সড়ক কেন, আপনার রেলের কথাও দেখেন, আপনি বিমান তো আছেই, রেল আপনি কতটা চেষ্টা করবেন? আপনি যদি জনপ্রতিনিধি নির্বাচন, নিশ্চয়ই আপনারা তো আইন প্রণেতা থাকবেন, আপনারা তো একার পক্ষে সম্ভব না। আমি মনে করি আমরা যারা এই সিলেট বিভাগের তো একজন, আমাদের সিলেট বিভাগের যারা মেম্বার অফ পার্লামেন্ট হবেন, আমি চেষ্টা করি সকল মেম্বার অফ পার্লামেন্টকে এইসব কমন ইস্যুতে নিয়ে আমরা যাতে আমরা সবাই সেই প্রত্যাশা আমরাও রাখি, যারা ভোটার আছে তারাও সেই প্রত্যাশা রাখতে চাই। আমাদের সাথে আছেন এখন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। আপনার কাছে বা যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, যেটি বলছিলাম যে আসলে আপনারা যদি নির্বাচিত জনপ্রতিনিধিত্ব করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আসলে সমঅধিকার কতটা নিশ্চিত হবে? এক, আরেকটি বিষয়, যেহেতু আপনি যেখান থেকে নির্বাচন করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন, জলাবদ্ধতা এখন সেখানে দৈনন্দিন সমস্যা, এছাড়া নাগরিক যে মৌলিক সমস্যাগুলো আছে সেগুলো নিরসনে আপনারা কতটা তৎপর হবেন? কথার সাথে কাজের মিল কতটা থাকবে? সিলেট এক আসন, মর্যাদাপূর্ণ আসন। এখানে যারাই বিশেষ করে দেশ পরিচালনা করেছেন এর আগে, সবাই দেখা গেছে দেশ পরিচালনার আগ মুহূর্তেই এখানে এসে সালাম দিয়ে যান, দোয়া নিয়ে যান। কিন্তু বারবারই সরকার পরিবর্তন হয়, এখনো আমরা বৈষম্যের কথা বলি, এখনো আজকে এই এত বছর পরে এসেও সিলেটের উন্নয়ন নিয়ে আমাদেরকে আফসোস করতে হয়। এটা আমাদের জন্য দুঃখজনক। সিলেটের যেই সম্পদগুলো আছে, এই সম্পদ দিয়ে আমাদের সিলেটের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের সিলেটের মানুষের উন্নয়নের জন্য যে কোনো কিছু করা সম্ভব। আমাদের সিলেটে গ্যাস আছে, আমাদের সিলেটে যে প্রাকৃতিক সম্পদগুলো আছে, আমাদের যেই পর্যটন শিল্প আছে, সেই পর্যটন শিল্পকে কাজে লাগিয়ে আমাদের অনেক কিছু করা সম্ভব ছিল। কিন্তু এখনও আমাদের সিলেটের তরুণ সমাজ, তারা যখন পড়াশোনা করেন, পড়াশোনা করানোর চাইতে বিদেশে পড়াশোনা বন্ধ করে বিদেশে কাজের জন্য পাঠিয়ে দেওয়া মা বাবার জন্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এই সিলেটের অঞ্চলে, বিশেষ করে ইউরোপ কেন্দ্রিক পাঠানোর ক্ষেত্রে। আমরা মনে করেছিলাম আমাদের পর্যটন শিল্পে ভালো একটা কিছু হবে। সিলেটের কিছু সময় এমন গেছে যে হোটেলগুলো একেবারে আপনার হাউসফুল অবস্থায় থেকেছে, পর্যটক এসেছেন, কিন্তু এই পর্যটন শিল্পকে খুবই কেমন জানি একটা সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে এটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মানুষ আসবে কিভাবে? রাস্তা দিয়ে হয়তো আসবে, রাস্তা দিয়ে আসার সময় গাড়ি দিয়ে আসবেন, 6 ঘন্টা 7 ঘন্টার রাস্তা, সেখানে লাগতেছে 17 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত সময় লাগতেছে। রাস্তা ভাঙা, 4 লেন 4 লেন 6 লেন, অনেক স্বপ্ন আমাদেরকে অনেকেই দেখিয়েছেন, কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি। আসবে বিমানে, সেখানে ফেয়ার দিয়ে একেবারে নাস্তানাবুদ অবস্থা খারাপ। ট্রেনে আসবে, ট্রেনের কালোবাজারি করে সেখানেও একটা যে বিড়ম্বনা, যে কারণে পর্যটনটা পিছিয়ে গেছে, সেই জায়গায় আপনারা যদি আসেন, সেই জায়গায় আপনারা কাজ করার চেষ্টা করবেন, সবাইকে সাথে নিয়ে। নিশ্চয়ই আপনার উত্তরটা পরিষ্কার হয়েছে। আপনার কাছে আমরা আবারও ফেরার চেষ্টা করবো। ব্যারিস্টার শিশির মনি, আপনার কাছে এবার যে প্রশ্নটি রাখতে চাই, আপনি যেখান থেকে নির্বাচন করছেন, একটা কথা বলে রাখি যে জামায়াত ইসলামী এবার
প্রথমবারের মতো আপনারা অমুসলিম শাখা থেকে প্রার্থী দিয়েছেন, কৃষ্ণ নন্দী খুলনা থেকে হয়েছে। অমুসলিমদের জন্য আপনারা সবাইকে সাথে নিয়ে নির্বাচনে আসার একটা চেষ্টা করছেন, জনপ্রতিনিধিত্ব করার চেষ্টা করছেন। সেই জায়গায় যদি বলি, আপনি যেখান থেকে নির্বাচন করছেন সাল্লাই, 2021 সালে একটা সাম্প্রদায়িক ঘটনা আছে যেখানে যে ঝুলন বা যার নামটা ছিল তার বিচারটা হয়তো সম্পন্ন হয়েছে, কিন্তু যাদের বাড়িঘরে হামলা হয়েছে 80টি পরিবারে, সেই বিচারটা হয়তো এখনো ঝুলা আছে। এই যে ঝুলে থাকার একটা সংস্কৃতি, এটা এই অনিশ্চয়তা, এই অচলায়তনকে ভাঙা যাবে, পারবেন কি? আশা করি পারব। আমি আমার সংসদীয় আসনকে আগে একটা মডেল সংসদীয় আসনে রূপান্তর করার চেষ্টা করব। সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করার দায়িত্ব আমার ঘরে আমি প্রাথমিকভাবে তুলে নিতে চাইব না, কারণ পুরোটা আমি পারবো না। কিন্তু এখানে আমি ইশতেহার ঘোষণা করেছি। আমাদের ইশতেহারে 20টা পয়েন্ট আমরা আইডেন্টিফাই করেছি। এই 20টা কাজ করব। প্রায়োরিটি আছে 5টা, এরপরে আছে 7টা, এরপরে আছে আর 8টা। ফার্স্ট প্রায়োরিটি যে 5টা, এই 5টাকে প্রথম ঠিক করব, দেন 7টাকে ঠিক করব, দেন 8টাকে ঠিক করব। এর বাইরে সিলেট বিভাগীয় সংসদ সদস্য অথবা মিনিস্টার যে যাই হবেন না কেন, তাদের সঙ্গে একটা অ্যাক্টিভ কোঅপারেশন অ্যান্ড কোলাবোরেশন বিল্ড আপ করার চেষ্টা করব। এটার পারপাস হবে সিলেট বিভাগীয় উন্নয়ন সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে কমন গোল এবং অবজেক্টিভ ডেভেলপ করা। এই কমন গোল এবং অবজেক্টিভ যেহেতু আমাদের প্রত্যেককে এফেক্ট করবে, এই জন্য দ্যাট উড বি এ রিয়েল ফোরাম টু পারসিউ ন্যাশনাল এজেন্ডা ফ্রম এ ডিভিশনাল লেভেল। আর থার্ড হলো, রাজনৈতিক সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন আনতে না পারলে, পুরনো রাজনৈতিক কালচারেই ঘোরাফেরা করলে দেশ কোনো নতুন কিছু পাবে না। এই জন্য দুটো কাজ করণীয়। আমি একটা কাজ করব, যদি আমি হেরে যাই তাহলে আমি নিজে গিয়ে একটা বড় ফুলের তোড়া বানিয়ে জনাব নাসিরউদ্দিন চৌধুরীর বাসায় দিয়ে আসবো। আর যদি আমি জিতে যাই, আমি এক্সপেক্ট করব ওনারাও তার চাইতে বড় একটা ফুলের তোড়া নিয়ে আমার বাসা পর্যন্ত আসবে। আর তৃতীয়ত কথা, আরেকটা কাজ আমি করার চেষ্টা করব, আমি যদি জিতে যাই, যিনি হেরে যাবেন তাকে কখনো আমি প্রশাসনিক সিস্টেম থেকে আউট করব না। আই উইল ইনকর্পোরেট হিম ইন দি প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজম। যেহেতু বয়স্ক মানুষ, অভিজ্ঞ মানুষ, ওনার অভিজ্ঞতাকে কিভাবে কাজে নিতে হয় এই পলিসি আমি খুঁজে বাইর করব। আর যদি আমি হেরে যাই, তাহলে আমি আশা করব যেই জিতে যাবেন সে এই রাজনৈতিক সংস্কৃতিতে ডিসিশন মেকিংয়ে উইনার টেক্স দ্য হোল। যিনি জিতে যান তিনি সব কিছু পেয়ে যাবেন, যিনি হেরে যান তিনি সব কিছু লুজ করে যাবেন, এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে। দেয়ার শুড বি এ পার্টিসিপেটরি মেথড। হেরে গেলেও পার্টিসিপেট করা যায়, জিতে গেলেও পার্টিসিপেট করানো যায়। আরেকটা এক্সেপশনাল কাজ আমি করার চেষ্টা করব, যা আপনি বলেছেন যে একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক একটা মামলা হয়েছিল এবং মামলাগুলো ঝুলে আছে, ওই মামলাগুলো নিষ্পত্তির দিকে আগাচ্ছে। তো আমি মনে করি আমরা জামায়াত ইসলামীর পক্ষ থেকে দাঁড়িপাল্লা মার্কা নিয়ে ইলেকশন করছি ওখানে, কিন্তু আজকে পর্যন্ত এই বিগত 1 বছর 7 মাসে আমি দিরাইশাল্লাহ ধর্মকে কোনো ইস্যুই দেখি নাই। আমি দেখি নাই যে এখানকার হওয়া আসলে উচিত নয় না, আসলে প্র্যাকটিক্যালি না। কিন্তু ইদানিংকালে দেখছি কেউ কেউ তার বক্তব্য বিবৃতিতে সাম্প্রদায়িকতাকে এক ধরনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান। আমি মনে করি দিস ইজ ব্যাড পলিটিক্স। দিস টাইপ অফ ব্যাড পলিটিক্স শুড বি ব্যান্ড ফর এভার। কোনো পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দ, আইদার জামাত ইসলামী ওর বিএনপি ওর ইসলামিক আন্দোলন, কারো মুখ দিয়ে এই ধরনের ইস্যু উচ্চারিত হওয়াটাই দেশের জন্য একটা ডেঞ্জারাস সিগন্যাল। আরেকটা কথা আমি দেখতে পাই ইদানিং, এটা হলো কে নাকি পক্ষে আর কে নাকি বিপক্ষে, এই আর্গুমেন্ট করা হচ্ছে। তো এক জায়গায় আমি গিয়ে বললাম যে আই ওয়াজ বর্ন ইন 1981, নাও স্টিল আই এম ইয়াং ম্যান, ওয়াই আর ইউ আর্গুইং দিস লাইক দিস? বলছে না, আপনারা ঠিক আছে যদিও 81 সালে জন্ম নিয়েছেন, সুতরাং চেতনায় হইল রাজাকার। সো দিস ব্যাড পলিটিক্স শুড বি স্টপড ফর এভার, আদারওয়াইজ কনসিকুয়েন্স উইল বি সেম। যদি এগুলো থেকে বের হতে না পারা যায়, এই সবগুলোকে বিবেচনা করে আমি দেখেছি দিরাইশাল্লাহ ইজ এ ডাইভার্সিফাইড, বৈচিত্র্যময় মানুষের বসবাস। এটাকে যদি মডেল বানানো যায়, সারা বাংলাদেশের মানুষ এই মডেল থেকে শিক্ষা নিতে বাধ্য হবে।
নিশ্চয়ই আমরা হচ্ছে আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো কাজে পরিণত হোক, নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানটাও রেকর্ড থাকবে। আমরা চাইবো নির্বাচনের পর আপনারা সেই কথাগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা সেগুলো নিশ্চয়ই জনতার মাধ্যমে তখন আবার যদি সুযোগ হয় আমরা জানার চেষ্টা করব। এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, আপনার কাছে এতক্ষণ শুনলেন যারা প্রার্থী আছে তাদের কথাগুলো আমরা বলার চেষ্টা করলাম, তারা তাদের কথাগুলো তুলে তুলে কি মনে হচ্ছে আসলে তাদের কথাগুলো বাস্তবে পরিণত হবে কি? আমরা সবসময় প্রত্যাশা করব ওনাদের কথাগুলো বাস্তবায়িত হোক, কিন্তু অতীতের অভিজ্ঞতা কিন্তু নেতিবাচক, অতীতে সেইভাবে আমরা পাইনি। তা আমি একটা কথা বলি, আজকে এখানে যারাই এসেছেন আমরা তো কোনো দল হিসাবে আমরা বিবেচনা করছি না, আমি অন্তত নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবে, যিনি জিতুন ওনাদেরকে নিয়েই পার্লামেন্ট হবে। তো আমাদের একটা প্রত্যাশা হচ্ছে সিলেটের হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট এবং সুনামগঞ্জ দিয়ে যে সিলেট বিভাগ, প্রথমত আমি বলেছি যে 12টা কমিশন করেছিল বর্তমান অন্তর্বর্তী সরকার, তার মধ্যে একটা ছিল জনপ্রশাসন সংস্কার কমিশন, এবং ইট ওয়াজ হেডেড বাই আব্দুল মুহিত চৌধুরী, হি ওয়াজ ফ্রম মৌলভীবাজার, আমাদের সিলেটেরই। কিন্তু তিনি যে রিপোর্টটা দিয়েছেন সেখানে তিনি প্রপোজ করেছেন বাংলাদেশকে 4টা প্রদেশে বিভক্ত করার জন্য, এবং সেটা হচ্ছে আগের যে 4টা ডিভিশন ছিল ঢাকা, চিটগাং, রাজশাহী এবং খুলনা। তা সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা যারাই নির্বাচিত হন না কেন, ইনশাল্লাহ আপনারা যাবেন পার্লামেন্টে, প্রথমেই পলিসি মেকিং লেভেলে যেহেতু যাচ্ছেন আমাদের সিলেট যেন সেখান থেকে বঞ্চিত না হয়। কারণ সিলেট বাংলাদেশের নর্থ ইস্ট শুধু নয়, পুরো ভারতবর্ষেরই নর্থ ইস্টের একটা হিসাবে আমরা 1947-এ আজকে যেভাবে হানা বুট হচ্ছে সেইভাবে বুট দিয়ে আমরা এখানে এসেছিলাম। এবং তখন মুসলিম লীগের আমাদেরকে একটা ছিল, আমাদেরকে ওনারা একটা আশ্বাস দিয়েছিলেন যে যদি আপনারা আমাদের এখানে আসেন আপনাদেরকে একটা প্রভিন্সিয়াল মর্যাদা দেওয়া হবে। যাই হোক, সেটা এখানে হয়নি, কিন্তু নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারে সেটা হয়েছে, যেটা খাইবার পাখতুনখোয়া হিসাবে। তো সেই জিনিসটা যাতে না হয় আমি আপনাদের কাছে প্রত্যাশা করব। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের সিলেটে এই যে কয়েকটা কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যোগাযোগের ক্ষেত্রে এই যে 6 লেন 4 লেন এগুলো সম্পর্কে একটা রাজনৈতিক আছে, যেগুলো মূলত ওইদিকে তো তামাবিল পর্যন্ত আপনি আগেই বলেছেন যে গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, এবং সেই জন্য 7 সিস্টারের সাথে ওইদিকে দেখেন বিয়ানীবাজারের সাথে যেটা, এটা বিয়ানীবাজার যাচ্ছে না, এটা যাচ্ছে তামাবিলে, সরি এটা যাচ্ছে সুতারকান্দিতে। কেন বিয়ানীবাজার না গিয়ে সুতারকান্দি কেন যাচ্ছে? ওইটা ওই যে নর্থ 7 সিস্টারে যাচ্ছে, ওইখানে করিডোরের কনসেপ্টটা থাকার কারণে গত সরকার এটাকে একটু প্রায়োরিটি দিয়েছিল, কিন্তু আফটার ওই যে 5th অগাস্ট দেখা গেল কন্ট্রাক্টররা নাকি বেগে চলে গেছে, ভারতের কন্ট্রাক্টররা ছিল, সেই জন্য ওইটা ছিল ভারতমুখী একটা উন্নয়ন কর্মসূচি। তারা ওইটা ওই জায়গা থেকে বেরিয়ে এসে দেশমুখী যে এখন উন্নয়ন, আমাদের সেটা উচিত করতে হবে হচ্ছে, আমি নিশ্চয়ই। এটাই চাচ্ছি যে এটাকে গণমুখী করে আমাদের গণমুখী করে সিলেটের সেই জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা 4 লেনের প্রতিফলন দরকার হয়, এমদাদুল 4 লেনই ইসলাম করেন শাহীন, এবং আমরা একটু জনতার সিলেট কাছে শহর ফিরতে চাই। পর্যন্ত করেন। আপনার কাছে আমরা ফেরার চেষ্টা করবো, একটু জনতার কাছে ফিরতে চাই, যেহেতু জনতার দরবারে এসেছি। অনেকে হাত তুলেছেন, আমরা একজন নারী হাত তুলেছেন, একটু নারীর কথা শুনতে চাই। একজন কি যাবেন না কাজে, সামনে একজন হাত তুলেছেন, আপনি বলুন প্লিজ, দাঁড়িয়ে আপনার প্রশ্নটি রাখুন। ধন্যবাদ। আজকে উপস্থিত যারা আমাদের অনেক সম্মানিত অতিথিবৃন্দ, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই সিলেটের চা বাগানের শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছি 2015 সাল থেকে। তো আমার কিছু প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে তাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে। আমাদের যারা জনপ্রতিনিধি হবেন তাদের কাছে আমি জানতে চাচ্ছি যে তার দল কি ভাবছে। আসলে এই ইন্টারিম সরকারের সময় একটা শ্রম কমিশন করা হয়েছিল, ওইখানে মালিক পক্ষকে নিয়ে অসংখ্যবার বসা হয়েছে। আমি শ্রম কমিশনের একজন সদস্যের কাছ থেকে যেটা শোনা, যে কিন্তু মালিক পক্ষ কখনোই এই শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের জন্য বা ন্যূনতম মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য যে মজুরি সেটা বুঝতে দিতে পেরেছি, রাজি না। আপনাদের ভাগ্য উন্নয়নের পরিবর্তনটা হবে কিনা তাদের জন্য উনাদের দলের ম্যানিফেস্টো কি বা তারা কি নিশ্চয়ই ভাবছেন? আমরা শুনবো। আমরা শুরুতে আরিফুল হক চৌধুরী আপনার কাছ থেকে শুনতে চাই বিষয়টি। 1 মিনিট, সবাই 1 মিনিটে উত্তর দেবেন, তিনজনের কাছে ফিরবো। না, অবশ্যই আমরা শুধু শ্রম আইনে এটার একটা পরিবর্তন করা উচিত, এবং এটাকে আমাদের বিশেষ করে এখানে আমাদের টি গার্ডেন থেকে শুরু করে আমাদের নৃগোষ্ঠী, আমরা তো মনে করি এদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যা যা করার সেটা আমরা পার্লামেন্টে আইনের মাধ্যমে এটাকে যাতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। আপনার কাছে আপনি যদি বলেন। আমাদের এই চা শ্রমিকদের আন্দোলন বা সংগ্রাম দীর্ঘদিনের,
এখানে এই জায়গা থেকে উত্তরণের জন্য তাদেরকে সাথে নিয়ে আমরা সবাই যদি কাজ করি তাহলে সেটা সম্ভব, এবং দেশের সম্পদ তাদেরকে সেই হিসাবে আমরা কাজে লাগাতে পারবো, কাজে লাগাবো ইনশাল্লাহ। আর এই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় আপনাদের কাছে আবদার থাকবে যে আমাদের চা শিল্পকে যেভাবে সিলেট থেকে ডাইভার্ট করে অন্যদিকে সেটাকে কাজে লাগানো হচ্ছে এবং সিলেটের কর্মসংস্থানকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেটার ক্ষেত্রে আপনারা কাজ করবেন এবং সিলেটের যেই অধিকার আছে, যেটা পাওনা আছে সেটা যাতে বুঝিয়ে দেওয়া যায়, এবং সেই নিয়ে আমরা আগামীতে কাজ করার আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার শিশির মনির। আমরা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের কনফারেন্সে উই প্রপোজড যে কি হওয়া উচিত। এর মধ্যে শ্রমিকদেরকে আমরা বলেছি চা শ্রমিকদের ন্যূনতম মজুরি আমরা 20,000 টাকায় উন্নীত করার চেষ্টা করব, এবং আমাদের প্রস্তাব was very pragmatic and it was accepted by the International Labour Organization, ILO. Perhaps you know what does ILO mean. At the same time, শ্রমিক আইনে একটা পরিবর্তন আনতে হবে। 3 দফা পরিবর্তনের প্রস্তাব করেছি আমরা। আমি আশা করি আমি পার্লামেন্ট মেম্বার হলে আমার পার্টির স্ট্যান্ডিং কমিটিতে এগুলো তুলে পার্লামেন্টে প্রস্তাব আনবো যেন চেঞ্জ আনা যায়। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজনের, নিশ্চয় আপনার উত্তর পেয়েছেন আপনি, আমরা আরেকজনের প্রশ্নের উত্তর নিতে চাই। একটু দাঁড়িয়ে প্রশ্ন করবেন প্লিজ। হ্যাঁ, একটু দাঁড়িয়ে প্রশ্ন করবেন। হ্যাঁ, ধন্যবাদ। আমার নাম কাশ্মীর রেজা, আমি বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সিলেট এর সেক্রেটারি এবং দীর্ঘদিন ধরে হাওর রক্ষা আন্দোলন করছি। এখানে শিশির মনির আছেন, তার নির্বাচনী এলাকাটা হাওর অঞ্চলে পড়েছে। আমি একটু তার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের দীর্ঘদিনের হাওর রক্ষা আন্দোলনের মাধ্যমে আমরা দেখেছি যে হাওরে যে সময় হাওর রক্ষা বাঁধগুলা গঠিত করা হয়, এই প্রকল্প বাস্তবায়ন কমিটি বা পিআইসিতে সংসদ সদস্যদের একটা প্রভাব থাকে এবং এর কারণে সঠিক প্রকল্প বাস্তবায়ন কমিটি হয় না। একই সাথে সংসদ সদস্যরা হাওরের মাঝ দিয়ে হাওরের বুক চিরে রাস্তা করার একটা প্রবণতা আমি দেখেছি, হাওর ভরাট করার একটা প্রবণতা দেখেছি। পলিসি মেকিংয়ের জায়গায় আপনি হাওরের এই কয়েকটি জায়গাকে কিভাবে অ্যাড্রেস করবেন? আমি একটু জনাব আরিফুল হক চৌধুরীর কাছে 1 মিনিট বলতে চাই যে সাদা পাথর নিয়ে যে কাণ্ড হয়েছে আপনি দেখেছেন, এরপরে সাদা পাথর যে এখন যে অবস্থাটা আছে এখন আর আগের অবস্থা নেই। আপনি কি আমাদেরকে এই প্রতিশ্রুতি দিতে পারেন যে সাদা পাথরের বা এই ধরনের যে পর্যটন কেন্দ্রগুলো আছে এগুলোর আর কোনো ক্ষতি হবে না, বা আপনার পরিকল্পনাটা আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ব্যারিস্টার শিশির মনির, আপনাকে দিয়ে শুরু করতে 3টা কাজ করব আমি। 1 নম্বর কাজ করব, সকল পিআইসির বাঁধ আমি বন্ধ করে দিব। 2 নম্বর কাজ করব, সকল নদী, ডোবা, নালা, খালকে আমি খনন করব। 3 নম্বর কাজ করব, যে রাস্তাগুলো হাওরের বুক চিরে বানানো হচ্ছে মাটি ভরাট করে, আমি দেখেছি এগুলো নট ফিজিবল, এনভায়রনমেন্টালি ফিজিবল না, ফাইন্যান্সিয়ালিও ফিজিবল না। এই জন্য এইভাবে মাটি ভরাট করে বাঁধ না করে চেষ্টা করব আমি প্র্যাকটিক্যাল জায়গাগুলোর মধ্যে উড়াল সেতু দিয়ে রাস্তাঘাট তৈরি করার। ধন্যবাদ একটি সুন্দর প্রশ্নের জন্য আমার ভাইকে। আমি নির্বাচিত হলে আমি মনে করি ন্যাচারাল যে প্লচ আসল সেই অবস্থায় রাখার চেষ্টা করব এবং এটা রাখতেই হবে, এবং যাতে কোনোভাবেই আমাদের ন্যাচারাল যেটা নষ্ট না হয়, এবং যেটা এটা আমি মনে করছি যে একটা নির্দিষ্ট একটা আইনের মাধ্যমে, এবং আমরা লোকালি এটা রেসপন্সিবিলিটি কারো না কারোর উপরে ফিক্সড আপ করতে হবে। দায়সারা ভাব আমি দেখেছি, আমি পারি নাই, বিজেপি দেখে বিজেপি এটা করতে পারে নাই, পুলিশ এই ধরনের। আমি মনে করি এটার জন্য একটা আলাদা একটা আইন পাশ করে যাতে আমাদের ন্যাচারাল যে নদী নালা, এরপরে এই পাথর কোয়ারি, এইসব প্রত্যেকটা যেন একটা স্টেবল অবস্থা থাকে, এবং সেইটার জন্য আমি কাজ করবো ইনশাল্লাহ। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ আরিফুল হক চৌধুরী, ব্যারিস্টার শিশির মনির, সেই সাথে আছেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এবং সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে জনতার দরবার অনুষ্ঠানে এসে একটা বিষয় আমরা যেটা দেখলাম, আপনারা জনতারা আছেন, বিভিন্ন প্রশ্ন করেছেন, বিভিন্ন প্রশ্নবাণে জর্জরিত করেছেন, বেশ কিছু মৌলিক প্রশ্ন নিয়ে এসেছে শুরুতে এক ভাই, তিনি বেশ কিছু প্রশ্ন করেছেন মাহমুদুল্লাহ, তারা তাদের উত্তরটা দেওয়ার চেষ্টা করেছেন এবং প্রার্থীরাও কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে আপনাদের মাঝে অনেক কথা তুলে দিয়েছেন। একদম সংক্ষেপে, শেষ হয়ে হইল না শেষ, যদি আমি বলি যে প্রার্থীরা কিন্তু একটা 100 দিনের পরিকল্পনা তাদের থাকে। আমি শুরুতে একদম সংক্ষেপে আপনার কাছ থেকে যদি শুরু করি, 100 দিনের পরিকল্পনা কি হবে? প্রাথমিকভাবেই সিলেটকে ভালো করতে হলে সিলেটের যারা বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ আছেন, জনপ্রতিনিধি ছিলেন বা আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে সিলেটকে পরিকল্পিতভাবে নতুন সিলেট গঠনের জন্য আমরা কাজ করব। সংক্ষেপে 20 সেকেন্ডে।
আমি আমার নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ এবং সোশ্যাল যারা কাজ করে তাদেরকে নিয়ে মতামতের ভিত্তিতে আমি এক্সপার্ট অপিনিয়ন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এক্সপার্ট অপিনিয়ন নিয়ে এটা একটা ফাইনাল একটা স্টেজ। নিশ্চয়ই ব্যারিস্টার শিশির মনির। 100 দিনের মধ্যে দুর্নীতি বন্ধ করে দিব, আর 100 দিনের মধ্যে নতুন রাজনৈতিক সংস্কৃতির 3টা মানুষকে দেখাবো। প্রথমটা হলো হারলে কি করে ফুল দিতে হয়, আর জিতলে কি করে ফুল ফেরত পাই। নিশ্চয়ই আমরাও চাই সে অচলতে ভাগুক এবং হারা জিতা যে হারুক যে জিতুক, দিন শেষে জনতারই যেন জয় হয়, আমরা সেটাই দেখতে চাই। জনতার দরবার আজ এখানে শেষ করছি। আগামীকাল অবশ্যই একই সময়ে দেখা হবে। জনতার দরবার যাবে রাজশাহী বিভাগে, একই সময় রাত 8টায়। দেখতে চোখ রাখুন শুধুমাত্র ডিবিসির পর্দায়, এবং এটি অবশ্যই CSRM জনতার দরবার, এবং আবারও বলছি আপনারা দেখবেন রাত 8টায় ডিবিসির পর্দায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ডিবিসির সঙ্গে থাকুন।